পাওয়ার সেক্টরে একটা বিরাট বড় ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে। পাওয়ার সেক্টর মানে কি? পাওয়ার সেক্টর কথার অর্থ হচ্ছে সেমিকন্ডাক্টরই বলি, ডেটা সেন্টারই বলি, কিংবা আমি যে মানে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন বলি, বা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার সার্ভিসেস বলি, যে সেক্টরই হোক না কেন, সে সমস্ত সেক্টর কিন্তু ডিপেন্ড করেছে পাওয়ারের উপরে, পাওয়ার কনজামশন। আর এই পাওয়ার কনজামশন যেটা আগামী 6 বছরের মধ্যে এত গুণ বাড়তে চলেছে, যেটা কিনা অবিশ্বাস্য গতি। আর এই অবিশ্বাস্য গতির জন্য এই সেক্টরের একটা বিরাট বড় সুযোগ তৈরি হয়েছে। আমি বোর্ডে যে আজকে যেটা করতে চলে, সেটা অনেকের বহু দিনের ইচ্ছা রয়েছে সেটা করার। সেই ব্যাপারে আমি একটা 10খানা গুরুত্বপূর্ণ কোম্পানি পাওয়ার সেক্টর ট্রান্সফর্মার বানাচ্ছে এরা, তাদেরকে নিয়ে আলোচনা করছি। কিন্তু সেটা বলার সঙ্গে একটা কৃতজ্ঞতা স্বীকারের প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে বুদ্ধদেব যে কাজটা করেছে, সে কিন্তু নিজেই তৈরি করেছে এই ব্যাপারটাকে। আমি ওর থেকে মানে বেসিক্যালি ওর উপরে যে ধন্যবাদ দিতে হয় সেটা হলো, ও কিন্তু নিজের প্রচেষ্টায় পুরো কাজটা করেছে। কিছু ত্রুটি থাকবেই, পুরোপুরি 100% ওকে হলে তো হবে না, কিছু ব্যাপার থাকবেই। তো সেই জন্য আমি একটু মডিফাই করে ওরই কাজটা কিন্তু এখানে দেখাচ্ছি। সুতরাং যদি ধন্যবাদ কারুর প্রাপ্য থাকে গোটা ভিডিওতে, সেটা কিন্তু বুদ্ধদেব পাওয়ার কথা। যে আমার সাবস্ক্রাইবার শুধু নয়, মানে ওর সম্পর্কে কোনো ডেফিনেশনই ছোট হয়ে যায়। মানে ওকে আমি কীভাবে কী বলবো, মানে একটা বিপদের সময় থেকে শুরু করে একটা সময় গেছিলো ফাইন্যান্সিয়াল খুব প্রবলেমের মধ্যে থেকে, এবং তারপরে সব কিছুতে মানে একটা সাপোর্ট, এই যে তোমাদের যে সাপোর্টগুলো আমি পাই, এই সাপোর্টটা পাওয়ার জন্য আমি বিশ্বাস করি মনে প্রাণে যে একটা বিরাট ভাগ্যের প্রয়োজন, না হলে কিন্তু সাপোর্ট পাওয়া যায় না। মানে নিজেকে প্রচণ্ড ভাগ্যবান মনে করি যে যেভাবে সাপোর্ট পেয়ে আসছি বিগত 5 বছর ধরে, যা ঝড় গেছে, এবং প্ল্যাটফর্মে যেটা এক্সপেকটেশন ছিল আমার, সেই এক্সপেকটেশন পূর্ণ হয়নি, কিন্তু সেটাকে তোমাদের ভালোবাসাতে, তোমাদের শ্রদ্ধাতে, তোমাদের সাহায্যে কিন্তু সেই সবগুলো পূরণ হয়েছে। খুব শর্টে শব্দগুলো বললাম, প্রত্যেকটা শব্দ খুব মানে গুছিয়ে নিয়ে শব্দগুলোকে বলেছি, তার পিছনে রয়েছে অনেক ব্যথা। এমন সময়ে এমন অনেক কাণ্ড হয়েছে, অনেক পোর্টফোলিও হোক, যা হোক, সে থাকতে কথা। এখন আমি চলে আসবো সহজ কথাতে, সেটা হচ্ছে কোম্পানিগুলোর নাম কী ছিল। প্রথম কোম্পানির নাম বলবো স্মার্টেন পাওয়ার, দুরন্ত কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, কিছু এসএমই কোম্পানি রয়েছে। 2 নম্বর হচ্ছে শিলচর, সকলের নাম জানো। 3 নম্বর হচ্ছে ভোল্ট্যাম্প। 4 নম্বর হচ্ছে তারিল কথাটা হচ্ছে ট্রান্সফর্মার অ্যান্ড রেকটিফায়ার ইন্ডিয়া লিমিটেড। 5 নম্বর ইন্ডোটেক। 6 নম্বর জিনিয়াস পাওয়ার। 7 নম্বর ফুজিয়ামা, জাপানের একটা কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে করা। 8 নম্বর ওরিয়ানা। 9 নম্বর পিটি ইঞ্জিনিয়ারিং বলে ভালো হয়, এবং 10 নম্বর ডায়মন্ড। 10 নম্বর ডায়মন্ড হচ্ছে বিখ্যাত রয়েছে, 2700%-এর বেশি 5 বছর রিটার্ন দিয়েছে। এবার আমি আসবো ভিতরের পার্টে। প্যারামিটারের যদি আমি দেখে নিই এক্স অ্যাক্সিসের মধ্যে, সেখানে যে বিষয়গুলোকে নিয়েছি, কারেন্ট মার্কেট প্রাইসের সঙ্গে ইন্ট্রিনসিক ভ্যালুর কম্প্যারিজন করেছি ভ্যালুয়েশনের জন্য। আর একটা ব্যাপার দেখেছি পির সঙ্গে ইন্ডাস্ট্রিজ পি কম্প্যারিজন। আমি দেখেছি মার্কেট ক্যাপ বেশি হলে রিটার্ন দেওয়ার ক্ষমতাটা কমে যায়, যেটা হচ্ছে নর্মাল থাম্ব রুল বলে। কিন্তু তার মানে এই নয় মার্কেট ক্যাপ ছোট থাকা মানে বিরাট রিটার্ন দেবে, তারও কিন্তু কোনো মানে নেই। মার্কেট ক্যাপটা মোটামুটি দেখে নেওয়া হয়, শুধু মার্কেট ক্যাপ নয়, অনেকগুলো প্যারামিটারের মধ্যে একটা মার্কেট ক্যাপ রয়েছে। ঋণের পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ, সকলেই সেটা জানো। সেটা হচ্ছে ঋণ যার যত বেশি কোম্পানি থাকবে, সে কোম্পানি তত স্লো হয়ে যাবে, কারণ ঋণের বোঝা বইতে কোম্পানিটা কিন্তু একটা সময় শেষ হয়ে যেতে পারে। এছাড়া 2টো গুরুত্বপূর্ণ জিনিসকে রেখেছি, প্রোমোটার অর্থাৎ মালিক, কোম্পানির মালিক কী পরিমাণ উৎসাহ রয়েছে কোম্পানিটার উপরে। কোম্পানিটা কি আমাদের উপর গছিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে? কোম্পানিটার মধ্যে প্রোমোটার কি আলটিমেটলি প্লেজ করে দিয়েছে, বাইরে দেখাচ্ছে আমি তোমার সঙ্গে রয়েছি, আর ভিতরে গিয়ে প্লেজ মানে বন্ধ রেখে দিচ্ছে তার নিজের অংশগুলোকে? আচ্ছা, রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, এটা টার্মটা রয়েছে, টার্মগুলোকে মেম্বারশিপ নিয়ে দেখবে। কারণ এখানে আমি সেগুলো নিয়ে বলতে গেলে কি মুশকিলটা হয়, যে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল ব্যাপারগুলো কি, তাহলে আমার যে মেন যে মানে ফ্লোটাই হারিয়ে যাবে। ব্যাপার হচ্ছে এখানে তো একটা বিষয়কে বোঝাচ্ছি, তার প্যারামিটার অংশগুলোই আমি মেম্বারশিপের মধ্যে প্রতিটা প্যারামিটারকে বুঝিয়েছি। শুধু তাই না, এই ইন্ট্রিনসিক পি কীভাবে ইন্ট্রিনসিক ভ্যালুয়েশন কীভাবে বের করতে হয় একটা স্টকের, মানে অন্তর্নিহিত ভ্যালু। অন্তর্নিহিত মানে কি, নেট ওয়ার্থ কোম্পানি রয়েছে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, এই যে পেনটা তো একটা কোম্পানিতে বানানো হয়েছে। এই কোম্পানিটা বানাতে গেলে র মেটেরিয়াল লেগেছে,
প্রসেসিং কিছু লেগেছে, আর আউটপুট হচ্ছে এই পেনটা বেরিয়েছে। এই যে প্রসেসিংগুলো যখন হচ্ছে, টোটাল কোম্পানির অ্যাসেট কী রয়েছে, অ্যাসেট বলতে সম্পত্তি কী কী রয়েছে, সম্পত্তি বলতে কী বোঝাচ্ছে, যেরকম কোম্পানির প্ল্যান্ট, মেশিনারি, র মেটেরিয়াল কী কী রয়েছে, কী পরিমাণ ক্যাশ এই মুহূর্তে হাতে রয়েছে, ব্যাংকে কী পরিমাণ ক্যাশ রয়েছে, এইগুলো সব হচ্ছে অ্যাসেট। এর থেকে সমস্ত লাইবিলিটিগুলো বাদ দেওয়া হয়। লাইবিলিটি দুরকম হয়, একটা এখন হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি যখন আমি বাদ দিয়ে দিচ্ছি, কারেন্ট লাইবিলিটি বলতে এই মুহূর্তে যেসব লাইবিলিটিগুলো ইমার্জেন্সি, মানে খুব এটা হালকা করবো, যে অ্যাকাউন্টিং ভাষা যদি বলো তাহলে একটু গুরুবার হয়, আমি লাইটলি করছি। তুমি কোনো ধার করেছো যখন কোম্পানিটা চালু করতে গেলে, সেই তার টাকা রয়েছে, শর্ট টার্ম এবার টাকা রয়েছে, দিতে হবে খুব শিগগিরই 1 বছরের মধ্যে। তুমি মনে করো নিচ্ছ কোনো র মেটেরিয়াল যখন কিনেছো, তাদের কাছ থেকে বলেছো দাদা আমি বিক্রি করে পয়সাটা আপনাকে দেবো, অনেক সময় এটা হয়, তো সেইটা হিসেবে দিতে হতে পারে। অথবা এইরকম কোনো ঋণ রয়ে গেছে যেটা আগের থেকে লং টার্মে, কিংবা এইগুলো সবগুলোই কিন্তু পড়ছে এর মধ্যে। এইগুলো ঋণের পরিমাণ যত কম হবে তত ভালো হবে, এনাফ। এছাড়া আর বলতে গেলে তখন আর এই বিষয় থাকবে না। এরপরে আমি কিন্তু একটা করে পুরো ভ্যালুগুলোকে পড়ছি এর মধ্যে। এটা তৈরি করতে করতে কয়েকটা কথা বলে রাখা দরকার, সেরকম হচ্ছে মার্কেট ক্যাপ দেখে অনেকে কারেন্ট প্রাইস দেখে চিন্তা করে নেয় যে এটা এই অবস্থায় কোম্পানিটা ভালো। ব্যাপার হচ্ছে কি, যখন কোনো 10 টাকার একটা প্রাইস যখন দেখে, মানে কারেন্ট মার্কেট প্রাইস 10 টাকা, আরেকটা কোম্পানি যখন মার্কেট প্রাইস দেখে 1000 টাকা, অনেকেই কনফিউশন করে 10 টাকার যে প্রাইস রয়েছে সেই কোম্পানিটা নাকি, যে কোম্পানিটা 1000 টাকা তার থেকে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। এই কনসেপ্টটা টোটালি ভুল। কনসেপ্টটা কখনো 10 টাকা দামের এই একটা জিনিস যদি পাওয়া যায়, আর একটা 10 টাকা দিয়ে এই একটা পেন আছে, এবারে এই পেনটার নীল কালারের পেনটার দাম 10 টাকা আর এটার দাম 1000 টাকা, বেশ আমি নিতে চলেছি। এখন প্রশ্ন হচ্ছে এটা সস্তা এর তুলনায়, কি করে বুঝলাম আমি? কারণ দুটো কম্পেয়ার করলাম একই ধরনের, কিন্তু একটা জিনিস কম্পেয়ার কিন্তু করলাম না, সেটা হচ্ছে অন্তর্নিহিত ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু। এইটার ভিতরে কি পরিমাণে লায়াবিলিটি লুকিয়ে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটার মধ্যে বোঝা যাচ্ছে, এইটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালুটা বোঝাটা খুব জরুরি রয়েছে। এবার আসি ডাইরেক্টলি, এখানে কতগুলো ভ্যালু দেখতে পাওয়া যাচ্ছে, পাশে কিছু ভ্যালু রয়েছে। আলটিমেটলি এই ভ্যালুগুলো হচ্ছে এটা কারেন্ট প্রাইস আর এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ এই পেনটার মধ্যে আসল লায়াবিলিটি কত লুকিয়ে রয়েছে সেটা কিন্তু বুঝতে হবে। কোনো একটা কোম্পানি যখন আপনি কিনে নেবেন, সেই কোম্পানির মধ্যে যেরকম অ্যাসেটগুলো আপনি নিচ্ছেন, সম্পত্তিগুলো, সেরকম সেই কোম্পানির দায়গুলোও কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। এই দায় ভারটা কিন্তু বোঝে না লোকে, মনে করে এই মুহূর্তে কোম্পানি 10 টাকায় পাওয়া যাচ্ছে, অনেক সোজা, কিন্তু ভিতরে ঢুকতে হবে। তো 10 টাকার ভিতরে তো যদি 90 টাকা ধার থাকে, তাহলে 10 টাকা তো আপনার কাছে পুরো 80 টাকা আপনার লস হয়ে গেল প্রতিটা শেয়ারের জন্য। খুব সাধারণ ভালোভাবে দেখে তবে এগোতে হবে। পির সঙ্গে ইন্ডাস্ট্রিজ পি তুলনা করেছি, এটা একটা ভীষণ জরুরি। বাকি পার্টগুলো এবার আমি আসছি। এবার একটু নজর রাখতে বলছি বোর্ডের দিকে, পুরো মোটামুটি পুরো ব্যাপারটা করে দেওয়া হয়েছে। আরেকবার ধন্যবাদ দেওয়া দরকার রয়েছে বুদ্ধদেবকে, ও অনেকটা সাহায্য করেছে, কিন্তু কয়েকটা ব্যাপার একটু জানার দরকার রয়েছে, সেইগুলো দিয়ে পুরো ব্যাপারটা করেছি। এখানে তো কিছু রেকর্ড রয়ে গেছে, বোঝা যাচ্ছে। প্যারামিটারের মধ্যে আমাদের যতটা ইন্ট্রিনসিক ভ্যালু মোটামুটি বেশি হবে, ততটাই কিন্তু লাভ রয়েছে কোম্পানিটার ক্ষেত্রে। তাহলে আমি যদি প্রথমে মেলাই, তাহলে অবশ্য এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু বেটার রয়েছে, মানে 137 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, বোঝা গেল। শিলচরের ক্ষেত্রে দেখছি ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু ভালো জায়গায় রয়েছে, দামের থেকে বেশি, কিন্তু ভোল্ট ম্যাম্পে সেটা নয়। তারিল যেটা রয়েছে সেখানেও সেটাও নয়, কারণ তারিলে দেখতে পাচ্ছি 331 হচ্ছে কারেন্ট প্রাইস আর ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 192। যদি ডেটার মধ্যে কোনো কনফিউশন থাকে একবার নিজেও চেক করে দেখে নিতে পারো যে ঠিক আছে কি ভুল আছে। আমি চলে আসছি ইন্ডোটেকের ক্ষেত্রে। ইন্ডোটেকের ক্ষেত্রেও নয়, জিনিয়াস পাওয়ার যেটা তার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা প্লাস। ফুজিয়ামা যদি দেখি সেটাও নয়, আমাদের ওরিয়ানাও দেখছি অনেকটা বেটার জায়গা রয়েছে, ওরিয়ানা বিরাট একটা বেটার জায়গা রয়েছে। পরেরটা আসছি পিটি ইঞ্জিনিয়ারিং, সেটা নয়। ডায়মন্ডের ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু পাওয়া গেল না, সেজন্য এখন এটাকে অফ রাখলাম। এবারে যদি কি প্রাইস টু ইন্ডাস্ট্রিজ পি কী রয়েছে, সেখানে যদি কম্পেয়ার করে দেখি তাহলে দেখব এটা খুব ভালো যে লুক্রেটিভ জায়গা রয়েছে। এটা শিলচর কাছাকাছি রয়েছে স্লাইটলি, তবুও আমি এটা কাউন্টের মধ্যে ধরে নিচ্ছি।
ভোল্ট ম্যাপ কিন্তু এখানে একটা ভালো জায়গা রয়েছে, তারিলকেও আমি এখানে ধরে নিচ্ছি সেম টু সেম আসছে বলে। ইন্ডোটেককেও দেখছি খারাপ জায়গায় নেই, জিনিয়াস খুব সুন্দর জায়গা রয়েছে। আমাদের যদি ফুজিয়ামা দেখি 32 একটু কম, ওরিয়ানা খুব সুন্দর জায়গা রয়েছে, পিটটি ঠিকঠাক আছে, এবং যদি দেখি ডায়মন্ড অনেক ওভারভ্যালুড রয়েছে। এবার আমি কি দেখছি, মার্কেট ক্যাপ সব থেকে কম মানেই ভালো হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা কনসেপশন তৈরি করা যায় যে কম হলে রিস্ক বেশি, আবার সেক্ষেত্রে আমি মার্কেট ক্যাপে পরে ধরবো, এখন আমি ধরছি না, ঠিক আছে। ঋণের পরিমাণ তো খুব ইজিলি বুঝতে পারি আমরা যে সবচেয়ে কম ঋণ কার কার রয়েছে, এগুলো পুরো নীল ঋণ রয়েছে, এর পরিমাণ ঋণ সবথেকে কম মধ্যে রয়েছে। এখন যদি দেখে নিই এর মধ্যে, তাহলে এই রকম 3টে পজিশন আমাদের। যদি প্রোমোটার সবচেয়ে বেশি কোথায় রয়েছে, প্রোমোটার 86% প্রোমোটার রয়েছে, 64% প্রোমোটার রয়েছে, 75% প্রোমোটার রয়েছে, 3টে আমাদের দেখতে পাচ্ছি। আর একটা বলা যেতে পারে 67 রয়েছে, এটাকে একটা ধরে নিতে পারি। 84 একটা রয়েছে, তার মানে 84কে আমাদের ফার্স্ট প্রেফার দিতে হবে। 86, 84 এই দুটোকে ধরছি। আর একটা আমি থার্ড ওয়ান যদি ধরি তাহলে 75 ধরে নেবো, তৃতীয়টা, কারণ এইগুলো ঠিকঠাক মনে হচ্ছে। রিটার্ন অন ইকুইটি যত বেশি হবে তত কিন্তু বেটার, তাহলে এর মধ্যে দেখতে গেলে 39 সবচেয়ে বেশি মনে হচ্ছে, তারপরে 37.8 ভালো জায়গা রয়েছে, তারপরে 36.4 বেটার জায়গা রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যত বেশি হবে ততই বেটার। 50 এখানে দেখতে পাচ্ছি আমরা, 39 একটা দেখতে পাচ্ছি আমরা, আরেকটা দেখছি 37 একটা দেখতে পাচ্ছি আমরা। আমি 5 ইয়ার রিটার্নটাকেও কিছু ধরছি না। কেন ধরছি না এখনই, কারণ রিটার্ন বেশি দিয়ে ফেলেছে, আবারও বেশি দেবে এমনও তো না হতে পারে। যেমন এই কোম্পানিটা যেরকম তারিখ 2000% রিটার্ন দিয়ে দিয়েছে, তার মানে আগামী দিনে 2000 আবার দেবে, নাও তো হতে পারে। সুতরাং ওটাকে এখন আমি বাদ দিচ্ছি, কারণ এইটা কনফিউশন। সেম ওয়েতে মার্কেট ক্যাপ কম থাকা মানেই যে কোম্পানিটা দারুণ করবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে এইখানে যদি থাকি, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল যেটা লাগছে সেটা কিন্তু আমার এখানে সবচেয়ে বেশি পয়েন্ট কার রয়েছে দেখতে হবে প্রথম। এবার সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপারের দিকে, খুব জরুরি কেন বলছি কথাটা, এখানে বেশ কিছু কিন্তু প্যারামিটার অ্যাজামশন লেভেলে কাজ হয়েছে। যেরকম যদি সব কিছু প্যারামিটার দেখি তাহলে কিন্তু শিলচরকে ফার্স্ট প্রেফার আমি করছি। কেন? কারণ হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম দামে খেলছে। সেকেন্ড ওয়ান আমি পিকে কাছাকাছি ধরেছি, কনসিডারেশন করেছি, বারবার বলছি কনসিডারেশন। যদি এটাকে আমি অফ করে দিই তাহলে কিন্তু একটা পয়েন্ট কমে যাবে, এবং যদি একটা পয়েন্ট কমে যায় তাহলে শিলচর কিন্তু ফিল্ডে থাকবে না, তাহলে কিন্তু 4 পয়েন্টে চলে এলো। আর এই 4 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে আরেকটা কোম্পানি, সেকেন্ড ওয়ান, সেটাই কিন্তু ভুললে হবে না। দ্যাট কোম্পানি নেম ইজ ওরিয়ানা। ওরিয়ানা দুর্দান্ত জায়গা রয়েছে এবং ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে অর্ধেকেরও কমে পাওয়া যাচ্ছে। প্লাস কোম্পানিটা অলরেডি 400% রিটার্ন দিয়ে বসে আছে। এতটা রিটার্ন দেওয়ার পরেও এই দামে পাওয়া যাচ্ছে, মানে এটা একটা লুক্রেটিভ সিচুয়েশন তৈরি করে। কিন্তু ওইখানে যে বলা দরকার, পিও রয়েছে দারুণ জায়গায়, সমস্ত দিক থেকে কোম্পানিটা সুপার। কিন্তু এইবারে প্রশ্নটা চলে আসে যে সত্যি সুপার তো কেন? কারণ হচ্ছে আমি তো 4টে পয়েন্টকে দিয়ে বসে আছি, খুব ভালো কথা, কিন্তু কোম্পানির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটাও রয়েছে, প্রোমোটার কিন্তু 58% প্রোমোটার রয়েছে। আমি 58% প্রোমোটারটাও ফ্যাক্টর বড় নয়, এর বরঞ্চ রিটার্ন ইকুইটি ক্যাপিটাল আমরা খুব ভালো দিয়ে রেখেছে, সব দিক থেকে কোম্পানিটা ভালো বলে মনে হচ্ছে। কিন্তু এখানে আরও প্রশ্নচিহ্ন রয়েছে কম্পিটিশান রিস্কটা কিন্তু খুব বড় রয়েছে। সেটাই কিন্তু ছোট কোম্পানি, কম্পিটিশান মাত্র 1500 কোম্পানি, এর মুহূর্তে 3000 কোটির মাত্র ছোট্ট কোম্পানি। তার তুলনায় ভোল্ট্যাম বা শিলচর অনেক বেশি, বা তারিল প্রায় 10,000 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। ফলে এদের রিজার্ভগুলো অনেক বেশি রয়েছে, সেজন্য এখানে একটা কনফিউশন তৈরি হলো। এইটা যদি আমি বাদ দিই, ওরিয়ানাকে অফ করি, তাহলে তৃতীয় জায়গায় যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু বলবো ইন্ডোটেককে। ইন্ডোটেক কিন্তু আরেকটা জায়গা দারুণ তৈরি করছে। কেন বলছি? আমি একবারও বলছি না যে ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম দামে পাচ্ছি, দাম বেশি, যে কারণে রিটার্নও প্রচুর দিচ্ছে। 1200% রিটার্ন দেওয়ার পর কখনোই আশা করতে পারি না ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম দামে পাবো, সস্তায় পাবো, এটা আশা করি না। কিন্তু মোটামুটি পিটা এখনও অ্যাটপার রয়েছে। মার্কেট ক্যাপ যাই হোক, ঋণের পরিমাণ দেখেই বুঝতে পারছো কী পরিস্থিতি। প্রোমোটার 75% হোল্ড করে রেখে দিয়েছে এতটা রিটার্ন পাওয়ার পরেও, এটাও একটা ভালো জিনিস। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল কোনোটাই খারাপ না, অর্থাৎ স্টারের দিকে দেখতে গেলে এটা কিন্তু ইন্ডোটেককে কিন্তু আমি ভুললে চলবে না। তাহলে ইন্ডোটেক আমাদের কাছে রয়েছে, ওরিয়ানা আমাদের কাছে রয়েছে, এবং আমাদের কাছে শিলচর দাঁড়িয়ে রয়েছে। এইবার শিলচরকে কেন আমি অফ করতে যাচ্ছি? কারণ হচ্ছে শিলচরের সব ঠিক, কিন্তু এই জায়গাতে যেরকম ঋণের পরিমাণ খুব কম, এটসেট্রা সব ঠিক আছে, কিন্তু কোম্পানির যে জায়গাটা লাগছে পিটা তুলনামূলকভাবে কিন্তু ইন্ডাস্ট্রি স্পিড থেকে কম নয়, পিটা একটু বেশি রয়েছে।
ঠিক আছে। আর রিটার্নের জায়গাটা কনফিউশন রয়েছে, দেখে নেবে। রিটার্নটা 7 নয় মোটেই, এটা রিটার্ন প্রায় 2000%-এর কাছাকাছি। 7 ও বের করেছে, আমি ওর জন্য ব্যাপার, কারণ হচ্ছে কি এটা বিএসসিতে এনলিস্ট হয়েছে বহু আগে। এনএসসিতে যখন এনলিস্ট হয় তখন থেকে দেখলে 7% দেখায়, কিন্তু যখন বিএসসিতে খুলে দেখবে সেখানে কিন্তু বেশি দেখাবে। প্লাস যদি মনে হয় সেরকম মানি কন্ট্রোলে চলে যায়, মানি কন্ট্রোলে ঢুকে কোম্পানিটার নাম সার্চ করবে, দেখাবে এটা। এবারে একটা মানি কন্ট্রোল বলতে একটা খুব ইন্টারেস্টিং কথা বলবো, সেটা হচ্ছে মানি কন্ট্রোল কিন্তু কোম্পানিগুলোকে নিজস্ব প্যারামিটার অনুযায়ী মার্কস দেয়। যদিও এটাকে খুব গুরুত্ব দেই না, কেন দেই না, অনেক ব্যাপারে ভুল ভ্রান্তি থাকে ওদের, কিন্তু যখন একটা গেম আমি খেলছি তখন সমস্ত প্যারামিটারগুলোকে নিয়ে কিন্তু খেলাটা উচিত বলে আমি মনে করি। তাহলে ওরা কি ভাবছে এই কোম্পানিগুলো সম্পর্কে তার একটা কিন্তু আমি মার্কস দেওয়ার চেষ্টা করছি। যেরকম আমি প্রথমে যদি বলে নিই, আমি স্মার্টেনের কিছু মার্কস পাইনি, এটাতে দেখে নিও। 72 পয়েন্ট দিয়েছে শিলচরকে, 72%, খুব ভালো দিয়েছে, মানে 100-র মধ্যে 72 পয়েন্ট দিয়েছে। ভোল্ট্যাম্পকেও কিন্তু 72 দিয়েছে কোম্পানিটা। এবারে তারিলকে দিয়েছে 60 পয়েন্ট। এই 4টে প্যারামিটারকে এরা দেখে নিয়েছে। 4টে প্যারামিটারের মধ্যে কিছু অপরচুনিটি রয়েছে, কিছু রিস্ক রয়েছে, এইগুলোকে সব ও চেক করে একটা অন অ্যান অ্যাভারেজ, একেবারে খুব একটা বিশ্বাসযোগ্য নয়, তাহলে তো আর এত কিছু আমার দরকারই পড়তো না। 62 হচ্ছে ইন্ডোটেককে। আচ্ছা, জিনিয়াসকে বলছে 55, খুব কম মার্কস দিয়েছে। আরেকটা মার্কস দিচ্ছে, সেটা হচ্ছে ফুজিয়ামাকে 75 দিয়েছে, দুর্দান্তভাবে দিয়েছে। 75 মানে বিরাট ব্যাপার। আচ্ছা, ওরিয়ানাকে দিয়েছে 70, ওরিয়ানা 70 হওয়ার পরে পিটটিকে 79 দিয়েছে। আর ডায়মন্ডের ব্যাপারে দেখলাম 58 দিয়েছে। তো ওদের যদি বেস করি, মানে আমার সঙ্গে ওদের কম্প্যারিজন যদি করি যে একসঙ্গে কে কোথায় দাঁড়িয়ে, তাহলে কিন্তু এখানে দেখতে গেলে এর ক্ষেত্রে সবচেয়ে বেশি দিয়েছে 79, একে দিয়েছে ফার্স্ট প্রেফার করেছে। সেকেন্ড ওয়ান 75-এ যে দাঁড়িয়ে রয়েছে সে। এরপরে তৃতীয় যে বলেছে সেখানে হচ্ছে ভোল্ট অ্যাম্পকে দিয়েছে এবং একই মার্কস দিয়েছে শিলচরকে। তার মানে এখানে আমার সঙ্গে একটা জায়গাতেই দুজনের মানে মিল আসছে। সেই জায়গাটা হচ্ছে কোথায়? সেই জায়গাটা হচ্ছে শিলচর। আর শিলচর থেকে একটু নামলে ওরিয়ানা পড়ছে। আর একটা ইন্ডোকে কিন্তু ও মাত্র 62 পয়েন্ট দিচ্ছে, যেখানে আমি এত পয়েন্ট দিচ্ছি বা আমার মতে মনে হচ্ছে অনেক বেটার। ইন্ডোটেককে কিন্তু ও কিন্তু 62 দিয়েছে, আরও অনেক প্যারামিটার ম্যাচ করিয়েছে হয়তো, কিন্তু আমি যেটাকে মনে করছি ফাইনাল কনক্লুশন জায়গায় একসময় তো পৌঁছতেই হবে। সেখানে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যদি চলে আসে, তাহলে আমি বলবো শিলচর টেকনোলজির কথা ফার্স্ট প্রেফার। কেন করব না সে ব্যাপারটা পরে। বেশ কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, যেগুলো এর মধ্যে নেই কিন্তু এ ফিউচারে রয়েছে। এটা সেকেন্ড ওয়ান, নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। এটার মানে কখনো কোনো কনক্লুশন আসা নয় যে এটা ভালো খারাপ, এটা মানে সব ঠিক, এটা মানে সব ভুল। নো, এটা একটা অ্যাজাম্পশন, কিছু ডেটা অ্যানালিসিস, কিছু ডেটার মধ্যে রিপ্রেজেন্টেশন, এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আলটিমেটলি একটা পয়েন্টে তৈরি করা। কিন্তু তার মানে কখনো ডেটা মানেই ফিউচার না। ডেটা হচ্ছে আমাদের পাস্ট যে সমস্ত রেজাল্টগুলো, তাদের একটা অ্যাকুমুলেশন। একটা ছেলের রেজাল্ট বিগত 10 বছর ধরে ভালো করলো মানে 11তম বছরে গিয়ে সে দুর্দান্ত করবে এমন কিন্তু কোনো মানে নেই। তাই জন্য আমি যে ফার্স্ট লাইন ফাইনাল কনক্লুশন আসতে চাই, যে কয়েকটা পয়েন্টকে আমি বলবো এখানে। প্রথম পয়েন্ট যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত মতে শিলচরকে আমি ফার্স্ট প্রেফার দিয়ে রেখে দিয়েছি। সেকেন্ড ওয়ান, আমার নিজস্ব মতে ইন্ডোটেক দাঁড়িয়ে আছে সেকেন্ড জায়গা। ইন্ডোটেককে আমি সেকেন্ড প্রেফার করছি আমার নিজের মত অনুযায়ী। এবং তৃতীয়ত যদি কাউকে করি সেটা হচ্ছে ওরিয়ানা। ওরিয়ানাকে 70 পয়েন্ট দিচ্ছে, বরঞ্চ পিটটিকে দিচ্ছে 79 পয়েন্ট। কিন্তু আমি কিন্তু পিটটির যে দেখছি তুলনামূলক যদি বাকিদের সঙ্গে কম্পেয়ার করি, আমার ক্ষেত্রে মনে হয়েছে যে 79-এর পিটটির তুলনামূলকভাবে ওরিয়ানা হয়তো বেটার। এই হয়ে গেল কনফিউশনের জায়গা, এই হয়ে গেল টোটাল কনক্লুশনের জায়গায় দাঁড়িয়ে রইল। তোমাদের কি মনে হয়, কারোর কাছে কেনা রয়েছে কিনা? তোমরা এগুলো ছাড়া অন্য কোনো কোম্পানি যদি এরকমভাবে অ্যানালিসিস করো, তার আউটপুট কী আসে সেগুলো জানাবে।